আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সহ আন্তর্জাতিক ফোরামগুলো তার সঙ্গে আলোচনায় রাজি, জানতে আগ্রহী তার আগামীর পরিকল্পনা কি, কিংবা 2024-এর ঘটনাবলী সম্পর্কে তার ভাষ্যটাই কি। শেখ হাসিনা এর পাশাপাশি এটাও বুঝেছেন যে নিজের ইমেজ দিয়ে বা নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করে যেই ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছেন, অন্যদিকে পুরস্কৃত হয়েছেন গরিবের ব্যাংকার হিসেবে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে এই প্রশ্নটাও তোলা জরুরি যে গরিবের ব্যাংকার, হত দরিদ্র মানুষকে উচ্চ সুদে ঋণ দিয়ে তাদের উন্নয়নে ভূমিকা রাখবার দাবিদার এই ব্যাংকারের কাছে এত এত অর্থ কি করে এলো। শেখ হাসিনা সরাসরি এই প্রশ্নগুলো এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারগুলোতে তুলছেন, সম্পর্কিত প্রশ্ন থাকলেও তুলছেন, সম্পর্কিত প্রশ্ন না থাকলেও তুলছেন। যেমন হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে এ বিষয়ে তাকে কোনো প্রশ্ন করা হয় নাই, তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কোনো সুনির্দিষ্ট প্রশ্ন এমন কোনো কিছু ছিল না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর কি ভয়াবহ অত্যাচার নির্যাতন চলছে এবং সেই অভিযোগ নিয়ে যে আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে গেছে, সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলে বসেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সরকারি কর্মচারী মাত্র ছিলেন, ৬,০০০ টাকা বেতনে চাকরি করতেন। তিনি কি করে এত বিপুল সম্পদ গড়ে তুললেন যে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তার নামে ৫,০০০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে, সেই বিষয়টি খতিয়ে দেখা দরকার। এবং তিনি এর পাশাপাশি এই প্রশ্নও করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস অত টাকা পেলেন কোথায় যে সেই টাকা নিয়ে তিনি হিলারি ক্লিন্টনের ক্যাম্পেইনে কিংবা প্রেসিডেন্ট ক্লিন্টনের চ্যারিটি ফাউন্ডেশনে টাকা ডলার, লাখ লাখ ডলার ডোনেট করে বসলেন। এই প্রশ্নগুলো তিনি যে তোলা বন্ধ করবেন না তার প্রমাণ ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছেন যে আপনার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে তো অভিযোগ যে তিনি 234 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছেন এবং সেক্ষেত্রে তাকে মূলত সাহায্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আর এস আলম গ্রুপের মাধ্যমে নাকি মূলত তিনি সেই টাকা পাচার করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছেন এই অভিযোগ যে শুধুমাত্র কোন রকম সাক্ষ্য প্রমাণ ছাড়া ঢালাও একটা অভিযোগ তাই নয়, এটা একটা হাস্যকর অভিযোগ, এটা লাফেবল অভিযোগ। কারণ তার মানে 234 বিলিয়ন ডলার পাচার করতে হলে শেখ হাসিনা সরকারের আমলে শেখ হাসিনা তার মানে যতটা রাষ্ট্রীয় বাজেট আছে স্টেট বাজেটের চেয়েও বেশি পরিমাণ টাকা পাচার করে ফেলেছেন। তো শেখ হাসিনা বলছেন এই অভিযোগের কোনো সাক্ষ্য প্রমাণ নাই, যেই অভিযোগ এখন ইউনূস সরকার তার বিরুদ্ধে আনছে 234 বিলিয়ন ডলার পাচার করে দেওয়ার। কিন্তু শেখ হাসিনার আমলে, তার আমলে যে বাংলাদেশের অর্থনীতি 450% বেড়েছে সেটার সরাসরি সাক্ষ্য প্রমাণ আছে। কারণ আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই পরিসংখ্যানের সঙ্গে একমত হয়েছে এবং এর প্রশংসা করেছে। শেখ হাসিনা পাল্টা প্রশ্ন করে সাংবাদিককে বলছেন যে এত নাইভ হলে, সাংবাদিকরা এত বোকা সেজে থাকলে তো চলবে না। ৬,০০০ টাকার সরকারি কর্মচারী, আবার সেই যুক্তি, কি করে ৫,০০০ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের মালিক হলেন, সঞ্চয়ের মালিক হলেন, সেটা যেমন খুঁজে বের করা দরকার, তেমনি ইন্ডিয়ান এক্সপ্রেসে আরো সম্পদের খবর ফাঁস করে দিলেন শেখ হাসিনা। তিনি বললেন যে এর পাশাপাশি জানা দরকার যে কিভাবে মোহাম্মদ ইউনূস পূর্বাচলে 4080 কাঠা জমির মালিক হয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে পূর্বাচলে জমি, রাষ্ট্রীয় জমি তার আত্মীয় স্বজনকে দেওয়ার অভিযোগে এখন মামলা চলছে এবং সেখানে তার পুত্র কন্যা সহ সকলকে অভিযুক্ত করা হয়েছে। শেখ হাসিনার সেসব অভিযোগে যেই জমিগুলোর বিষয়ে অভিযোগ আনা হয়েছে সেগুলো 5 কাঠা করে জমি, সরকারি জমি নাকি বরাদ্দ হয়েছে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে। সেই বিরাট মামলা চলছে দুর্নীতি দমন কমিশনে। শেখ হাসিনা বলছেন 4080 কাঠা জমি কি করে ডক্টর ইউনূস পেলেন পূর্বাচলে, সেটা সাংবাদিকদের এখন খতিয়ে দেখা উচিত। তিনি সুনির্দিষ্টভাবে বলছেন যে ওই পূর্বাচলের সেই 4080 কাঠা জমিতে নিসর্গ নামে একটা রিসর্ট, অবকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন ডক্টর ইউনূস। সাংবাদিকদের
এই বিষয়টা তো খতিয়ে দেখা দরকারি যে এই নিসর্গের মালিক কে, এবং সাংবাদিকদের আরো খতিয়ে দেখা উচিত বলে শেখ হাসিনা খবর ফাঁস করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে ঢাকার উত্তরাতেও ডক্টর ইউনূস ৩০০ কাঠা জমি কিনেছেন। এগুলো কি সর্বৈব মিথ্যা অভিযোগ? শেখ হাসিনা মিথ্যা অভিযোগ তুলে ধরছেন ১৫ মাস পরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে এসে, সংবাদ মাধ্যমে লিখিত উত্তরে সেই অভিযোগগুলো তাহলে এখন তো অস্বীকার করা দরকার, ব্যাখ্যা করা দরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের। দেখেন, শেখ হাসিনা সরাসরি প্রশ্ন তুলে বলেছেন যে শুধুমাত্র ক্লিন্টন পরিবারের ঘনিষ্ঠ বন্ধু বলে তো সাংবাদিকদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো ফ্রি পাস বা যা ইচ্ছা করার অধিকার দিয়ে দেওয়া উচিত না। এই যে ক্লিন্টন পরিবারের সঙ্গে তার সম্পর্ক, এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দীর্ঘ সময় ধরে খবর হয়েছে। 2016-তে প্রেসিডেন্ট পদে প্রার্থিতায় যখন ক্যাম্পেইনের একদম শেষ পর্যায়ে হিলারি ক্লিন্টন, তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি, অ্যাসোসিয়েটেড প্রেস, একটা বিস্ফোরক খবর প্রকাশ করে যেখানে তারা বলে যে যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিলারি ক্লিন্টন, তখন তিনি যত ফোন ধরেছেন 101 জন ব্যক্তি, তার মধ্যে তার ক্লিন্টন ফাউন্ডেশন মানে তাদের যে পারিবারিক চ্যারিটি সেখানে টাকা দিয়েছে, না হলে তার ক্যাম্পেইনে টাকা দিয়েছে। এবং ওই ব্যক্তিদের জন্য তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং তার যে ব্যক্তিগত প্রভাব পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সেটাকে সরাসরি ব্যবহার করেছেন। এবং এপির সেই খবরে তারা বলে যে 101 জন ব্যক্তি যাদের সঙ্গে হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় ফোনে কথা বলেছেন বা সামনে সাক্ষাৎ করেছেন, তারা এই দুই জায়গা মিলে মানে ক্যাম্পেইনে অথবা হিলারি ক্লিন্টনের পরিবারের মানে বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টনের পরিবারের ফাউন্ডেশনে মিলিয়ে অন্তত $236 মিলিয়ন দিয়েছে। এবং এর মধ্যে 40 জন অন্তত $1 লাখ বেশি দিয়েছেন এবং অন্তত 20 জন $10 লাখ বেশি দিয়েছেন। এই খবরটিতে, এপির সেই বিস্ফোরক খবরটিতে, যেটি বলা হয় বিরাট ভূমিকা রাখে হিলারি ক্লিন্টনের ইন্টিগ্রিটি, সততা নিয়ে ওই প্রেসিডেন্ট ক্যাম্পেইনের শেষ দিকে প্রশ্ন তুলতে এবং হিলারি ক্লিন্টনের পরাজয়ের একটা মুখ্য ভূমিকা পালন করে, সেই খবরটাতে কথাও বলা হয় সবচেয়ে বড় যে খবরটা আসে সামনে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে। সেখানে বলা হয় যে অ্যামাং দোজ গ্রান্টেড টাইম উইথ ক্লিন্টন, একজন ইন্টারন্যাশনালি নোন ইকোনমিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সরাসরি তার বাংলাদেশ সরকার যে তাকে তার গ্রামীণ ব্যাংকের পদ থেকে সরে যেতে বলছে, এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগের অনুরোধ জানান এবং তিনবার হিলারি ক্লিন্টন তার সঙ্গে এই বিষয়ে দেখা করেন। তখন এপি সেই খবরে লেখে সেই 2005 সাল থেকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনূস তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে টাকা দিয়ে আসছেন এবং $1 লাখ থেকে $2.5 লাখ বিভিন্ন সময়কার ডোনেশনের খবর তারা প্রকাশ করে। এখন বাংলাদেশে ইউনূস বিরোধী পক্ষ বরাবর প্রশ্ন তুলে এসেছেন, শেখ হাসিনাও বাংলাদেশে বিভিন্ন সময় তার বক্তব্যে প্রশ্ন তুলেছেন যে গরিবের ব্যাংকার, গরিবের কাছ থেকে অর্থ নিয়ে উচ্চ সুদে ঋণ দিয়ে যিনি গরিবের ভাগ্য পরিবর্তনের কথা বলছেন, তিনি কোন প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে এই পরিমাণ অর্থ বিদেশে নিয়ে গেলেন যে তিনি ক্লিন্টন পরিবারের সঙ্গে সরাসরি $লাখ লাখ ডোনেশন দিয়ে সম্পর্ক গড়ে তুললেন। এবং এপি হিলারি ক্লিন্টন বিষয়ক ওই খবরে স্পষ্টত বলেছিল যে সরকারের উপর চাপ প্রয়োগ করতেই হিলারি ক্লিন্টন 2012 সালে একবার বাংলাদেশ সফরে যান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাকে এই বিশেষ কাজে নিয়োজিত করেন যাতে তিনি বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখেন। বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আমেরিকায় কোনো অবৈধ অর্থ সম্পদ আছে কিনা সেই বিষয়ক তদন্ত করেন ইউনূসের অনুরোধে। এরকম নানা অভিযোগ তখন কিন্তু বেরিয়ে এসেছিল। এখন শেখ হাসিনা প্রশ্ন তুলছেন যে ক্লিন্টন পরিবারের বন্ধু বলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই ছাড় দেওয়া যায় না, গরিবের ব্যাংকার কিনা হাজার হাজার কাঠা জমির মালিক হয়ে বসে আছে, সেই বিষয়গুলো সাংবাদিকদের খুঁজে বের করা উচিত।
ডক্টর ইউনূসের সম্পদের পরিমাণটা কত বিশাল সেটার একটা অনুমান করা যায় যখন 666 কোটি টাকা কর মওকুফ করিয়ে নিলেন তিনি 2024-এর আগস্টে ক্ষমতায় এসে, এবং এর পাশাপাশি 5 বছরের জন্য কর অব্যাহতি নিলেন। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে তার থাকাটা কতটা লাভজনক, মানে গরিবের ব্যাংকার হিসেবে তার থাকাটা কত লাভজনক দেখেন, যে সেই জন্য লাখ লাখ ডলার ডোনেশন দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করিয়েছেন তিনি। শুধু সেটাই নয়, তিনি এই দফায় ক্ষমতায় এসে গ্রামীণ ব্যাংকের ওপর থেকে সরকারের যে মালিকানা সেটা কিন্তু কমিয়ে এনেছেন সরকারি অধ্যাদেশ জারি করে। সরকারের মালিকানা ছিল 25%, এখন ডক্টর ইউনূসের সরকার অধ্যাদেশ জারি করে নিয়ম করে দিয়েছে যে গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা থাকবে মাত্র 10%, এবং সরকার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে কে থাকবেন এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। তার মানে গ্রামীণ ব্যাংক একটা সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটিকে তার হস্তক্ষেপে নিয়ে আসা, তার কুক্ষিগত করাটা কতটা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই প্রশ্নগুলো শেখ হাসিনা ওঠানোর পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিশ্চয়ই এর উত্তর দিতে হবে, আর না হলে সারা পৃথিবীব্যাপী তিনি যে 3-0 তত্ত্ব প্রচার করতে কিংবা গরিবের ব্যাংকার হিসেবে বক্তৃতা দিয়ে বেরিয়ে পৃথিবীর এলিটদের সঙ্গে, মানে পৃথিবী এই যে ক্লিন্টনের মতো প্রেসিডেন্ট থেকে শুরু করে পৃথিবীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রেখে এসেছেন, একই নৈশভোজে বসেছেন কিংবা ব্যক্তিগত সংলাপের সুযোগ পেয়েছেন, শেখ হাসিনা জানেন এই প্রশ্নগুলো নিয়মিত ওঠালে ডক্টর ইউনূসের সেই ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। ডক্টর ইউনূস নিশ্চয়ই নিজেও সেটা টের পাচ্ছে। মনে করে দেখুন ক্লিন্টন ফাউন্ডেশন এই তাদের এই বড় সড় ডোনার, মানে অর্থদাতা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতায় ইউনূস যখন ক্ষমতায় এলেন বাংলাদেশের, তার পরপরই যখন সেপ্টেম্বরে নিউ ইয়র্ক গেলেন, সেখানে কিন্তু ক্লিন্টন ফাউন্ডেশনে তাকে সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছিল, যেখানে ইউনূস মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছিলেন মাস্টার মাইন্ড হিসেবে। কই ইউনূসের এত বছরের কৃতজ্ঞ বন্ধু, যিনি পররাষ্ট্রমন্ত্রী পদে থেকে তার সর্বোচ্চ প্রভাব ইউনূসের জন্য বাংলাদেশ সরকারের বিরুদ্ধে খাটিয়েছিলেন, সেই ক্লিন্টন পরিবার তো এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানালো না ব্যক্তিগত কোনো নৈশভোজেও, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে সরকারি সফরের অর্থ কি তার তো কোনো গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে দেখা হচ্ছে না। সেই রকম একটা সময়ে ক্লিন্টনের সঙ্গে, হিলারি ক্লিন্টনের সঙ্গে একটা ছবি তো ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফরকে একেবারে জায়েজ করে ফেলতে পারত। কই সেই ছবির ফটো সেশনেরও তো সুযোগ পেলেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন। শেখ হাসিনা জানেন এই প্রশ্নগুলো যখন তার ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে লিপিবদ্ধ হচ্ছে, ডক্টর ইউনূসকে, ইউনূস সরকারকে, বিশেষভাবে সেই ইউনূসকে যিনি অর্থনীতিবিদ হিসেবে, গরিবের ব্যাংকার হিসেবে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা আন্তর্জাতিক ফোরামগুলো, আমাদের রাজনীতির যে ক্ষমতার যে বলয়, সেই বলয়ের যে প্লেটগুলো থাকে সব উলটপালট হয়ে গেছে। যারা ভূপৃষ্ঠের গঠন প্রণালী জানেন তারা অনেকে জানেন যে আমাদের এই ভারতের কাছাকাছি একটা সময় অস্ট্রেলিয়া ছিল, বা অনেকে চিন্তা করেন যে এই পৃথিবীতে সেই আমেরিকাতে মানুষ কি করে গেল। এটা তো যদি হযরত আদম আলাইহিস সালাম জেদ্দাতে তার মানে আবির্ভাব ঘটে থাকে, অথবা তাকে সেই শ্রীলঙ্কার যে আদম সুরত পাহাড়, সেই পাহাড়ের উপর যদি তাকে ফেলা হয়, সেখান থেকে তিনি সৌদি আরবের জেদ্দা গেলেন কি করে, এত নদী পাহাড় এগুলো সব অতিক্রম করে গেলেন কি করে। আবার যদি আদিমানব হযরত আদম আলাইহিস সালাম হন, তাহলে মানুষ ল্যাটিন আমেরিকাতে গেল কি করে, হন্ডুরাসে গেল কি করে, কিংবা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গেল কি করে, আজ থেকে 20,000 30,000 বছর আগে। এই প্রশ্ন জাগে না? মূল ব্যাপারটা হলো যে আপনি যদি এই পৃথিবীর গঠন প্রণালী দেখেন, সেই গঠন প্রণালীতে দেখবেন যে পৃথিবী একটা সময় সমুদ্রের উপর ভাসমান ভূখণ্ড একত্রে ছিল। এরপর ধীরে 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 লক্ষ লক্ষ বছর ধরে এই পৃথিবীর যে প্লেটগুলো সরে গেছে, এবং এই যে এখন যে মহাদেশগুলো দেখেন, মহাসমুদ্রগুলো দেখেন,
এগুলো সব আলাদা হয়ে গেছে। বনভূমি, মানুষ, এবং ধীরে ধীরে এই মানুষগুলো কিভাবে যে ছড়িয়ে পড়ে, সকালবেলা দেখলো একটা প্রজন্ম দেখলো যে ছোট্ট একটা নদী, তারপরে 100 বছর দেখা গেল সেটা একটা সাগর হয়ে গেছে, এরপর মহাসাগর হয়ে গেছে হয়তো 50,000 বছর পরে। এরকম আমাদের এই দেশে একটা জীবন্ত ঘটনা আছে। এটা সম্ভবত 1787 খ্রিস্টাব্দের। 1787 খ্রিস্টাব্দের যে বাংলাদেশ, তার আগে আপনি যদি দেখেন যে এখন যে যমুনা ফিউচার পার্ক, তো সেই যমুনা না সরি এখন যে আছে যেটাকে বলা হয় যমুনা নদী রয়েছে, যমুনা ব্রিজ। তো যমুনা ব্রিজের এখান থেকে শুরু করে একেবারে সিরাজগঞ্জের ওই পর্যন্ত একটা বিস্তীর্ণ এলাকা, যেটাকে মূল যমুনা বলা হয়, এটা 1787 খ্রিস্টাব্দের আগে ছিল না। বর্ষাকালে পুরো এলাকা প্লাবিত ছিল, প্রচন্ডভাবে প্লাবিত ছিল। আর সেই প্লাবনের সময় হঠাৎ করে একটা ভূমিকম্প হলো। যখন বর্ষা চলে গেল দেখা গেল বিরাট যমুনা নদী। বেশি দিন আগে না, দেখেন 1787 সালে, এর আগে যমুনা ছিল না। এরকম অনেক কিছু ঘটে। প্রাচীন সেই ইতিহাস দেখেন, যখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসছেন, আমরা এখন জেনারেলি ধরে নিচ্ছি যে সমুদ্র বন্দর সেই চট্টগ্রামে ওই জমানা থেকে ছিল, কিন্তু প্লেটে বেশিরভাগ লোক এখন বলছে যে সেই সমুদ্র বন্দর আসলে একটা সময়টিতে সিলেটের এই অঞ্চলে ছিল। এখন ম্যাপে আপনি মিলান তো কিভাবে প্লেটটা সরে গেছে। এরকম রাজনীতির মধ্যেও অনেক কিছু ঘটে থাকে। আমাদের এই বাংলাদেশে ডিপ স্টেট পলিসি, অর্থাৎ আমেরিকা টাকা দিয়ে, অর্থ দিয়ে ক্ষমতার পট পরিবর্তন করায় সারা দুনিয়াতে। প্রথমত তাদের নিজেদের স্বার্থ, কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলে, কখনো তাদের যে প্রতিপক্ষ রয়েছে তাদের স্বার্থ বিনষ্ট করার জন্য, আর কখনো কখনো রাজনৈতিক আইডিওলজি, যেমন চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, তাদের যে আইডিওলজি রয়েছে সেই আইডিওলজির বিরুদ্ধে পশ্চিম আইডিওলজি প্রতিষ্ঠা করার জন্য তারা হাজার হাজার কোটি মার্কিন ডলার খরচ করে বিশ্বের বিভিন্ন দেশে দালাল, ফড়িয়া, তাবেদার পোষে, এজেন্ট পোষে। সে সকল এজেন্টের মাধ্যমে তারা কোথাও সামরিক অভ্যুত্থান ঘটায়, কোথাও রাজনৈতিক অভ্যুত্থান ঘটায়, কোথায় গণ অভ্যুত্থান ঘটায়, কোথাও বিপ্লব ঘটায়, এবং তাদের অপছন্দের সরকারকে তছনছ করে দেয়। এই যে সরকারের যে নীতি, এটিকে বলা হয় ডিপ স্টেট পলিসি। এটা আমরা কম বেশি জানতাম, কিন্তু এটা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পেছনে ডিপ স্টেট পলিসির কথা আমরা শুনে আসছি। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন থেকে, বিশেষ করে যখন ইমরান খান ক্ষমতাচ্যুত হলেন, এবং ক্ষমতাচ্যুতির আগেই তিনি এই ডিপ স্টেট পলিসির কথা বলে দিলেন যে আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরাতে চায়। শেখ হাসিনাও সাহস করে বলে গিয়েছিলেন যে তার কাছে সেন্ট মার্টিন চাওয়া হচ্ছে, আমি দেশ বিক্রি করে সেন্ট মার্টিন দেব না, ক্ষমতায় থাকবো না। আমি যদি এটা দেই তাদেরকে, শুধুমাত্র সেন্ট মার্টিনটা দিয়ে দিলে আমি কিন্তু ক্ষমতায় থাকতে পারি। এখন যা কিছু হচ্ছে এখানে আমার সঙ্গে, আমি যে বিনা ভোটে আসছি, মানে উনি এটা বলেননি, কিন্তু ওনার কথার ভাব সম্প্রসারণ করলে এটাই বোঝায় যে আমি যে বিনা ভোটে আসছি, রাতের ভোটে আসছি, আমি দামি নির্বাচনে আসছি, এটা আমেরিকার জন্য কোনো সমস্যা নয়। আমার সেই 100 গুণ অনিয়ম করে মধ্যপ্রাচ্যের রাজা বাদশারা ক্ষমতা আছে এবং তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক হরম মহরম, এই কারণে তারা আমেরিকাকে দিতে পারে। আমার কাছে আমেরিকা যে জিনিসগুলো চাচ্ছে এটা তো ভূখণ্ডের বিষয়। এটা যদি ব্যবসা হতো, টাকা হতো, পয়সা হতো, সেটা অন্য ব্যাপার, কিন্তু এটা এমন একটা বিষয় তারা চাচ্ছে যেটার সঙ্গে স্বাধীনতা, সার্বভৌমত্ব জড়িত। কাজেই যে দেশের জন্য আমার পিতা জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে, জাতির জনকের কন্যা হিসেবে আমাকে যদি মেরেও ফেলা হয়, আমি ক্ষমতা চাই না, জীবন গেলেও আমি এই সেন্ট মার্টিন দিয়ে ক্ষমতায় থাকতে চাই না। তো এই কথা তো উনি ক্ষমতায় থাকতে বলেছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, সে রেকর্ড। পরবর্তীতে তার ক্ষমতাচ্যুতি হলো। এরপর গত 14 বছর আমরা যা কিছু দেখলাম, তাতে করে মার্কিন ডিপ স্টেট বলতে কি বোঝায়, উহা কত প্রকার এবং কি কি, এটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি এবং পাচ্ছি। তো এই যে ডিপ স্টেট নিয়ে আগামীতে কি হতে পারে, এগুলো নিয়ে যখন আমরা খুব আশঙ্কার মধ্যে আছি, চট্টগ্রাম বন্দর নিয়ে,
তারপরে রোহিঙ্গাদেরকে নিয়ে, আরাকান আর্মিদেরকে নিয়ে, এরকম নানা রকম আমাদের ঢাকা বিমানবন্দর নিয়ে, সিভিল এভিয়েশন নিয়ে যে সকল কথাবার্তা শুনছি, আমাদের সেনাবাহিনী নিয়ে, মানে সবকিছুর মধ্যেই ডিপ স্টেটের একটা আতঙ্ক আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। আর এই আতঙ্কের সঙ্গে সঙ্গে যারা আমেরিকার দালাল, ফড়িয়া, তাবেদার, মানে তাদের সে যে কি যে দাম্ভিকতা, এক একজনে মনে হচ্ছে যেন সম্রাট আওরঙ্গজেব, শিবাজি রাও, কিংবা সেই শিখ নেতা রণজিৎ সিংহ, তাদের মতো দাপট। মানে সেই যে পিপিলিকার মানে পিপিলিকা গো ধরে চুড়বেই, বনের দাতাল শোয়া রাজা শুনে বসবি, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম যে অবস্থা যখন চলছে, ঠিক সেই সময়টাতে তুলসী গ্যাবার্ড, আপনারা ইতিমধ্যে তার নাম জানেন, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, যিনি এখন ডোনাল্ড ট্রাম্প সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ সরকারের যতগুলো গোয়েন্দা সংস্থা আছে অল, মানে সেখানে আমাদের দেশের মতো ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি, মানে যতগুলো গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আছে, আমেরিকাতে তার চেয়ে বেশি আছে, এই সকল গোয়েন্দা সংস্থার একজন প্রধান, তিনি হলেন তুলসী গ্যাবার্ড। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে আমাদের এই প্রকল্পটি, ডিপ স্টেট যে পলিসি, এটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হলো। আমরা এখন থেকে আর পৃথিবীর কোনো দেশে সরকার পরিবর্তনের জন্য নাক গলাবো না, এর জন্য একটা টাকা আমরা খরচ করব না। এবং এই যে এখানে যারা যারা আছে, যদি কেউ নিয়মিত বেতন পেত $500, $100, $1000, $10,000, সব প্রকল্প বন্ধ, সবকে মানে একেবারে ঝেঁটিয়ে বিদায় করে তারা এখন নিজের দেশ গঠনে, যাকে বলা হয়, মনোযোগী হতে যাচ্ছে। এই কারণ হলো যে আমেরিকা এই সময়টাতে যে মহামন্দার দিকে তারা যাচ্ছে, যারা আমেরিকাতে আছেন, টুকটাক ব্যবসা বাণিজ্য করেন, এই ডোনাল্ড ট্রাম্পের 14 মাসে কি খারাপ অবস্থা তাদের হয়েছে। এবং ফেডারেল গভর্নমেন্ট সেখানে রীতিমতো দীর্ঘদিন ধরে কমপ্লিট শাটডাউনে চলছে। এবং সরকারের যে রেভিনিউ কালেকশনের যে বিষয়টি, জিএসটি থেকে শুরু করে অন্যান্য জায়গাতে কি ধস নেমেছে, যেখানে আমেরিকার সমস্ত মানুষ এখন পারলে আমেরিকা ছেড়ে পালিয়ে অন্য দেশে চলে যায়। তো সেই অবস্থায় ডিপ স্টেটের নামে বিশ্বের অন্য কোনো দেশে $1 দেওয়ার মতো অবস্থায় আমেরিকার কিন্তু নেই। তো তারা সেই ডিপ স্টেট পলিসিটা বন্ধ করেছে। এখন ডিপ স্টেট পলিসিটা যখনই বন্ধ করা হয়ে গেছে, তখন এই মুহূর্তে বাংলাদেশে ভারত এবং চীন, এই দুটো শক্তি মুখোমুখি হয়ে গেছে। আমরা যে আইএসআই বা পাকিস্তানের যে দাপট আমরা গত 18 মাসে দেখেছি, পাকিস্তানের আসলে বাংলাদেশের যারা তাদের তাবেদার আছে, তাদেরকে যদি একটা কাশ্মীরি শাল, 1 কেজি আঙ্গুর, কিছু কিশমিশ, কিছু পেস্তা বাদাম দিতে বলেন, সেটা দেওয়ার মতো অবস্থা তাদের নেই। তারা এমনকি বাংলাদেশের 2টো গুলি, 4টে পিস্তল, 10টা ছররা, এই জিনিসগুলো দেওয়ার মতো অবস্থা নেই। এতটা দেউলিয়া তাদের রাষ্ট্র। তারা যে কবে এখানে এসেছে বা যা কিছু করেছে, সেটা হলো আমেরিকার যে ডিপ স্টেট পলিসি, সেই ডিপ স্টেট পলিসির যাকে বলে পুতুল হিসাবে, সহযোগী হিসাবে তারা এই বাংলাদেশে এসছে। এখন যেহেতু সেই প্রকল্প বন্ধ, ফলে বাংলাদেশে আপনি আর কোনো অবস্থাতেই পাকিস্তানকে দেখতে পাবেন না। অন্যদিকে চীন এমন একটা দেশ, সে শুধু ব্যবসা চায়, ব্যবসার জন্য সে ভারতের পা ধরতে পারে, দিল্লির পা ধরতে পারে, নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরে তাকে আব্বা ডাকতে পারে। এবং সম্প্রতি চীন এবং ভারত, দিল্লি এবং বেজিং এর যে সম্পর্কগুলো, সেই সম্পর্কের মধ্যে আপনি দেখেছেন নরেন্দ্র মোদী যখন চীনে গেলেন, সেখানে কি একটা অবস্থা তৈরি হয়েছে, পুরো আমেরিকার সিংহাসন কেঁপে উঠেছে চীন এবং ভারতের সেই বন্ধুত্ব দেখে, এবং সেটা এখন পর্যন্ত বহাল আছে। ফলে কি হলো, ভারত এখানে যেভাবে দাপট দেখাতো, আগে আমেরিকার ডিপ স্টেটের আন্ডারই ভারত এখানে তৎপরতা চালাতো, এবং আমেরিকা তখন ভারতের চোখে দেখতো বাংলাদেশকে। সেটাকে জো বাইডেনের জমানাতে তারা নিজের চোখে দেখা শুরু করলো, এবং ডিপ স্টেটের যে বিষয়টি নিজের হাতে তারা পরিচালনা করা শুরু করলো। যেদিন থেকে ডোনাল্ড লু এই বাংলাদেশ আসা শুরু করলেন, সেই দিন থেকে মানে গেম ইজ ওভার। মানে সেদিন তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে যে ঘটনার তারা ঘটাবে, সেটা তারা ডোনাল্ড লু যেদিন বাংলাদেশে প্রথম এলেন, সেই দিনই তারা সিদ্ধান্ত নিয়ে এসেছেন। আর এর আগে যে কাজগুলো হয়েছে, সেটা পেছনে পেছনে। এই হলো ডিপ স্টেটের পলিসি। এবং ওই সময়টিতে
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি বলেছিলেন যে এখন থেকে বাংলাদেশে যে বিষয়গুলো ভারত তার নিজের দৃষ্টিতে দেখবে, বাংলাদেশের যে বিষয়গুলো আমেরিকা তার নিজের চোখ দিয়ে দেখবে, এখানে ভারতকে দেখবে না। এখন তুলসী গ্যাবার্ড কিংবা ডোনাল্ড প্রশাসনের যে প্রথম এবং শেষ আমেরিকা ফার্স্ট এই নীতির আওতায় তারা যে ডিপ স্টেট পলিসি বা প্রকল্প থেকে নিজেদেরকে সরিয়ে নিল, এর ফলে ভারত এখন যদি কিছু করতে চান বা চায় বাধাহীন সেই পথে আমেরিকা ডিপ স্টেট আর থাকছে না। আমেরিকা বাংলাদেশের যে বিষয়গুলো এখানে তার যে ভৌগোলিক বিষয় বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো তারা সরাসরি এখানে হস্তক্ষেপ করে এখানে তারা সফল হতে পারবে না, এটা খুব ভালো করে তারা জানে। এই জন্য তাদের যদি এখানে কোনো স্বার্থ থাকে তাহলে আবার তারা সেই ভারতের মাধ্যমে আসতে চাইবে, এবং এই জন্য অতি সম্প্রতি ভারতের সঙ্গে আমেরিকার যে একটা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা চুক্তি হলো, কৌশলগত প্রতিরক্ষা চুক্তি, স্ট্র্যাটেজিক মিলিটারি প্যাক্ট। তো এটা আগামীতে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার নীতি এবং ভারতের নীতির জন্য একটা বিরাট ব্যাড সিগন্যাল। ফলে এখানে দিল্লি সেই আগের মতো কর্তৃত্ব নিয়ে এখানে তাদের তাবেদার, তাদের পুতুল বসাতে চেষ্টা করবে, এখানে তাদের ছড়ি ঘোরানোর চেষ্টা করবে, এবং পশ্চিম বাংলায় ডিপ স্টেট থাকবে না। তো এই পার্টটাকে নিয়ে যদি আমরা আলোচনা এখানে শেষ করি তাহলে আমাদের যে এই মুহূর্তে কনক্লুশন, সেই কনক্লুশন হলো বা উপসংহার হলো যে আমেরিকার যে ডিপ স্টেটের যে একটা বিরাট বহর এখানে ছিল। আপনারা দেখেছেন যে ওয়েস্টিনে আমেরিকার একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা মারা গেছেন। এইভাবে বহু সংখ্যক FBI এজেন্ট, তারপরে বহু সংখ্যক CIA এজেন্ট, বহু সংখ্যক আমেরিকার বিভিন্ন যাকে বলা হয় রাষ্ট্রীয় কর্মকর্তারা তারা বিভিন্ন NGOর থ্রুতে পিটার সরবরাহ বন্ধ করে দেয়। চলুন দেখা যাক সেটা। ভারতের আলোচিত শিল্প গোষ্ঠী আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের শেখ হাসিনা সরকার যখন বিদ্যুৎ সরবরাহের চুক্তি করে তখন সেটি নিয়ে দেশে অনেক আলোচনা হয়েছিল। সমালোচকরা বলেছিলেন এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হয়েছে, অস্বচ্ছতা রয়েছে, এমনকি ভারতের প্রতি অতি নির্ভরতার অভিযোগ উঠেছিল। কিন্তু সময়ের পরিক্রমায় দেখা গেল সেই চুক্তি বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থায় এক বড় অংশ জুড়ে নিয়েছে একটি জায়গা, এবং এই বিদ্যুৎ ব্যবস্থা বা বিদ্যুৎ সঞ্চালন বা বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এটি একটি মাইলফলক চুক্তি ছিল। এখন ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার প্রায় 1.5 বছর পরও তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি যে চুক্তিটি বাংলাদেশের জন্য ক্ষতিকর ছিল। বরং পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আদানি গ্রুপ এখন আন্তর্জাতিক সালিসি আদালতে গিয়েছে তাদের পাওনা আদায়ের জন্য, এবং জানিয়েছে 11ই নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না হলে তারা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে। এর মানে দাঁড়াচ্ছে বাংলাদেশ আবার সেই অন্ধকারের যুগে ফিরে যাবে, বিদ্যুৎ ঘাটতির যুগে ফিরে যেতে পারে। আদানি পাওয়ার হলো ভারতের অন্যতম বিদ্যুৎ সরবরাহকারী বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা। গৌতম আদানির নেতৃত্বে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি 2017 সালে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তির আওতায় ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত কয়লা ভিত্তিক কেন্দ্র থেকে বাংলাদেশে 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। এটি বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 1/10 পূরণ করে। অর্থাৎ এটি কেবল একটি বাণিজ্যিক চুক্তি নয়, বরং বাংলাদেশের জাতীয় গ্রিডের একটি নির্ভরযোগ্য অংশে পরিণত হয়েছে এই 1600 মেগাওয়াট। তবে গত বছর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর তারা বিদ্যুৎ ক্রয়ের পরিমাণ অর্ধেকে নামিয়ে আনে। এর আগে থেকেই আদানি পাওয়ারের বিপুল পরিমাণ পাওনা জমেছিল বাংলাদেশের কাছে। মে মাসে সেটি প্রায় $900 মিলিয়ন ছাড়িয়ে যায়, যা পরবর্তীতে কিছু অর্থ পরিশোধের পর একটু কমে আসে। কিন্তু এখনো প্রায় $496 মিলিয়ন পরিশোধ বাকি রয়েছে, যার মধ্যে $262 মিলিয়ন বাংলাদেশ নিজেরাই বিরোধহীন পাওনা হিসাবে স্বীকার করছে। 31 অক্টোবর আদানি পাওয়ারের ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে এক চিঠিতে লিখেছেন তারা দীর্ঘদিন ধরে অনুরোধ করেও বকেয়া আদায় করতে পারেননি। ফলে 2017 সালের চুক্তির 13(2) ধারা অনুযায়ী বাংলাদেশ 10 নভেম্বরের মধ্যে পাওনা পরিশোধ না করলে কোম্পানিটি
11ই নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার অধিকার প্রয়োগ করবে। চিঠিতে আরো বলা হয়েছে যে সরবরাহ বন্ধ থাকলেও চুক্তি অনুযায়ী কোম্পানি ক্যাপাসিটি চার্জ আদায়ের অধিকার রাখে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলেও বাংলাদেশের নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। এই ধারা থেকেই বোঝা যায় যে আদানি পাওয়ার শুধু সতর্ক বার্তা দিচ্ছে না, বরং তাদের চুক্তিগত অধিকার প্রয়োগের দিকেই অগ্রসর হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি। সরকারের বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, আলোচনা এখনো চলমান এবং প্রয়োজন হলে তারাও আন্তর্জাতিক সালিসিতে যাবে। তবে আদানি ইতিমধ্যেই আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া শুরু করেছে। বাস্তবে দেখা যাচ্ছে এই অবস্থায় বাংলাদেশ এক কঠিন জটিলতার মধ্যে পড়েছে, কারণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে দেশের অভ্যন্তরীণ উৎপাদন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তা বিরূপ প্রভাব ফেলবে বা তীব্র প্রভাব ফেলবে। শিল্পাঞ্চল, পোশাক খাত, এমনকি রাজধানী ঢাকাও সরাসরি বিদ্যুৎ ঘাটতির মুখে পড়বে। দেশের মোট বিদ্যুৎ সরবরাহের 1/10 উৎস আসলে হঠাৎ বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা করা সম্ভব নয়। অন্যদিকে ইউনূস প্রশাসন বলছে তারা আগের সরকারের করা সব বড় বড় বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়ন করছে এবং যেখানে প্রশাসনিক ব্যর্থতা বা অসঙ্গতি পাওয়া যাচ্ছে বলেও তারা বলছেন, সেখানে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ব্যাখ্যা অনেকের কাছে রাজনৈতিক অজুহাত বলে মনে হচ্ছে, কারণ যেই চুক্তি 7 বছর ধরে কার্যকর আছে এবং যার মাধ্যমে দেশ স্থিতিশীল বিদ্যুৎ পাচ্ছিল, সেটিকে একদিকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ। এটা কোনো দেশ করে না। এক সরকার যদি এরকম একটা চুক্তি করে যায় আর এক সরকার সেটিকে রেটিফাই করে, যতই সরকারকে আপনি খারাপ বলেন না কেন, স্বৈরাচারী বলেন না কেন। উপরন্তু ইউনূস সরকার দেশীয় জনমত টানতে গিয়ে ভারত বিরোধী বক্তব্যকে পরোক্ষভাবে উস্কে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এটা অভিযোগ নয়, আসলে এটি আসলে বাস্তবতা। ইউনূস সরকার ভারত বিরোধিতার কার্ড খেলছে এই বিদ্যুতের ক্ষেত্রেও, এবং সেই খেলা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো যদি বিদ্যুৎ বন্ধ করে তাহলে আমরা বুঝতে পারবো। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে ভারতের বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে পারবে না, অন্তত আগামী কয়েক বছরের মধ্যে সেটা সম্ভব নয়। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিও এই সংকটে বড় ভূমিকা রাখছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ডলার সংকট, জ্বালানি আমদানির খরচ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, এসব মিলিয়ে সরকার সময় মতো অর্থ পরিশোধ করতে পারছে না। এর ফলে বিদেশি অংশীদারদের আস্থা কমে গেছে এবং বাংলাদেশে গত 1 বছরে ইউনূস সরকারের আমলে যত বিদেশি বিনিয়োগের কথা এতদিন ধরে ঢালাও করে বলা হচ্ছিল এবং তার এই লাফারু বালক যে বিমান থেকে লাফ দিয়ে বিখ্যাত হয়েছে, সেই বালক নাকি অসংখ্য এফডিআই নিয়ে এসেছে বাংলাদেশে, কিন্তু লবডঙ্কা বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ হয়নি। তার মানে কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশকে তাদের আস্থায় আনতে পারছে না। আদানির মতো বহুজাতিক প্রতিষ্ঠান যদি একবার এই সরবরাহ বন্ধ করে দেয়, সালিসি আদালতে যেতে, তাহলে শুধু বিদ্যুৎ নয়, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছেও বাংলাদেশে চুক্তি পালনের প্রশ্নে নেতিবাচক বার্তা যাবে, তাতে কোনো রকম সন্দেহ নেই, এবং আদানি সেই কাজটি করবেও। তবু পুরো পরিস্থিতি সম্পূর্ণ অন্ধকার নয়। আদানি পাওয়ার জানিয়েছে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তারা বলেছে বিতর্কিত বিল এবং খরচের কিছু অংশ নিয়ে মতভেদ আছে, কিন্তু উভয় পক্ষই দ্রুত এবং পারস্পরিকভাবে উপকারী সমাধান চায়। এই বক্তব্যে অন্তত কূটনৈতিক ভদ্রতা রয়েছে, যা ইঙ্গিত দেয় যে আলোচনার দরজা এখনো খোলা। কিন্তু সেই সঙ্গে এটাও স্পষ্ট যে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া না মেটালে তারা চুক্তির ধারা অনুযায়ী পদক্ষেপ নিতে দ্বিধা করবে না, কথাটা তারা বলেছে। অতএব প্রশ্নের উত্তর নির্ভর করছে একটা বিষয়ে, বাংলাদেশ সময় মতো বিল পরিশোধ করতে পারবে কিনা। যদি সরকার কূটনৈতিক এবং আর্থিকভাবে এই সংকট সামাল দিতে ব্যর্থ হয়, তাহলে আদানি সত্যি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারে। সেটি কেবল একটি বাণিজ্যিক সংকট হবে না, বরং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য একটি ভয়াবহ ধাক্কা